চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে। এর জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মার্কিন ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হবে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে মার্কিন নিরাপত্তায় থাকা দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে আইআরজিসি। একই সময়ে লেবাননে হিজবুল্লাহ টানেল ও অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ট্রাম্পের দাবি, হামাসের নিরস্ত্রীকরণ পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হয়েছে। তবে হামাস বলছে, ইসরায়েল যুদ্ধবিরতি বাস্তবায়ন, সেনা প্রত্যাহার এবং চুক্তির শর্ত পূরণ করলেই কেবল তারা নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় এগোবে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। কয়েক মাসের যুদ্ধ বদলে দিচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। একদিকে বিপুল অস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্রের মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনে চীনের দিকে ঝুঁকছে ইরান। একই সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপরও। মধ্যপ্রাচ্যের নতুন এই সমীকরণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরওয়ার। কয়েক মাসের সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন এক কৌশলগত বাস্তবতা তৈরি করেছে। যুদ্ধক্ষেত্রের লড়াইয়ের পাশাপাশি এখন সমান গুরুত্ব পাচ্ছে অস্ত্রের মজুত, নতুন জোট এবং কূটনৈতিক অবস্থান। ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে বিপুল পরিমাণ টমাহক ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী এই অভিযানে ব্যয় হয়েছে প্রায় $37.5 বিলিয়ন। ব্যবহৃত হয়েছে হাজার হাজার নির্ভুল অস্ত্র, ভূপাতিত করা হয়েছে 1700টিরও বেশি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় কোনো ঘাটতি নেই, তবু ব্যবহৃত অস্ত্রের মজুদ পুনর্গঠনে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও অতিরিক্ত $87 বিলিয়ন বরাদ্দের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। অন্যদিকে যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাচ্ছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, চীনের তৈরি কয়েকশো কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যান প্যাডস কেনার উদ্যোগ নিয়েছে তেহরান, যদিও বেইজিং এ ধরনের অস্ত্র সরবরাহের খবর অস্বীকার করেছে। যুদ্ধের চাপ সামরিক খাতের পাশাপাশি অর্থনীতিতেও স্পষ্ট। নিষেধাজ্ঞা ও সংঘাতের মধ্যেও ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে না পড়লেও মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষের জন্যই দীর্ঘ সময় একই মাত্রা যুদ্ধ চালিয়ে যাওয়া সহজ হবে না। ফলে মধ্যপ্রাচ্যের নতুন শক্তির সমীকরণে সামরিক শক্তির পাশাপাশি কূটনীতির গুরুত্ব আগের যে কোনো সময়ের তুলনায় বেড়ে গেছে। চৈতি সরোয়ার, ৭১। সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির নাম রাশাদ সুলতানভ। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ব্রিটেন পুলিশ জানায়, 17 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর লন্ডনের ইসলিংটনের বাসিন্দা। সাইপ্রাস পুলিশের অভিযোগ, সুলতানভ ওই সামরিক ঘাঁটির উপর নজরদারি চালিয়েছিলেন। পরে সেই তথ্য ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির কাছে সরবরাহ করতেন। বর্তমানে ব্রিটিশ ওই নাগরিক তাদের হেফাজতে রয়েছেন। তাকে যুক্তরাজ্যে পাঠানো আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় সাইপ্রাস পুলিশ। ভারতে সরকারি পরীক্ষায় প্রশ্নপাঠ ঠেকাতে আরও কঠোর আইন পাশ করেছে পার্লামেন্ট। নতুন পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল 2026 পাশ হওয়ায় স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশে শিশু কিশোরদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়া পেপার মাফিয়া ও প্রশ্ন ফাঁস চক্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, দ্রুত বিচার এবং কঠোর আইনের উপর জোর দেন তিনি। নতুন আইনে প্রশ্ন ফাঁসের দায়ে সর্বনিম্ন সাজা বাড়িয়ে 5 বছর এবং সর্বোচ্চ জরিমানা বাড়িয়ে 5 কোটি রুপি করা হয়েছে। তবে বিরোধীদের দাবি, শুধু আইন করলেই সমস্যার সমাধান হবে না, পরীক্ষা ব্যবস্থার দুর্বলতাও দূর করতে হবে।
দক্ষিণ এশিয়া জুড়ে তরুণদের আন্দোলনে ক্ষমতার রদবদল থেকে শুরু করে নড়ে উঠেছে সরকারি সিদ্ধান্ত। সবশেষ ভারতে প্রশ্ন ফাঁস ইস্যুতে তীব্র ক্ষোভের মুখে পড়েছে প্রশাসন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তীব্র অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি আর রেকর্ড বেকারত্ব সত্ত্বেও নিশ্চুপ পাকিস্তানের যুব সমাজ। বিশ্লেষকদের মতে দেশটির সামরিক প্রভাব, রাজনৈতিক বিভাজন এবং প্রাতিষ্ঠানিক অনাস্থাই তরুণদের রাস্তায় নামার পথ অবরুদ্ধ করে রেখেছে। অরিসুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত কয়েক বছরে তরুণদের প্রভাব চোখে পড়ার মতো। ২০২২ সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের জেরে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে গণ আন্দোলন। ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতার পালাবদল ঘটে। পরের বছর নেপালেও তরুণদের আন্দোলনে পতন হয় সরকারের। আর সর্বশেষ প্রশ্ন ফাঁস ইস্যুতে ভারতে ছাত্র জনতার আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাকিস্তানের তরুণরা এখনো শান্ত কেন, যেখানে দেশটির বেকারত্বের হার অনেক বেশি, অর্থনৈতিক অবস্থাও নড়বড়ে, এমনকি ঋণখেলাপি হওয়ার দ্বারপ্রান্তে দেশটি। তা সত্ত্বেও হয়নি কোনো আন্দোলন। বিশ্লেষকদের মতে পাকিস্তানের বর্তমান পরিস্থিতির শেকড় খুঁজতে গেলে ফিরে যেতে হবে ৮০-র দশকে। সাবেক সামরিক শাসক জেনারেল জিয়াউল হক ১৯৮৪ সালে ছাত্র ইউনিয়ন নিষিদ্ধ করে। ৪ দশক পরও সেই নিষেধাজ্ঞার প্রভাব পুরোপুরি কাটেনি। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো বিশ্ববিদ্যালয় ভিত্তিক শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে না ওঠায় নতুন প্রজন্মের নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগও সীমিত হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে মত প্রকাশ, রাজনৈতিক সমাবেশ এবং নাগরিক সমাবেশের ওপর নজরদারি ও দমনপীড়ন বেড়েছে। একই ধরনের পর্যবেক্ষণ রয়েছে যুক্তরাজ্য সরকারের কান্ট্রি পলিসি নোটেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর ফলে বড় ধরনের আন্দোলনের আগেই অনেক ক্ষেত্রেই সংগঠিত হওয়ার সুযোগ সীমিত হয়ে যায়। তবে এর অর্থ এই নয় যে পাকিস্তানে কোনো আন্দোলনই হয় না। বেলুচিস্তান, পাকিস্তান শাসিত কাশ্মীর কিংবা ইমরান খানের সমর্থকদের আন্দোলন হয়েছে সেখানে, কিন্তু এসব আন্দোলন ছিল অঞ্চলভিত্তিক বা দলীয়, যা এখনও বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মতো সর্বস্তরের তরুণদের একত্রিত করতে পারেনি। বিশ্লেষকদের মতে অর্থনৈতিক সংকট কিংবা বেকারত্ব একা কোনো গণ আন্দোলনের জন্ম দেয় না। শক্তিশালী ছাত্র সংগঠন, সংগঠিত নেতৃত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং ভিন্ন মতের মানুষের মধ্যে ন্যূনতম ঐক্য, এসব উপাদানও গুরুত্বপূর্ণ। আর সেসব ক্ষেত্রেই পাকিস্তান এখনও দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় ভিন্ন বাস্তবতায় রয়েছে। অরিসুল ইসলাম, ৭১। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিক পর্বতে তুষার ধসে ৪ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরও ৬ জন। আলপাইন ক্লাব অব পাকিস্তান জানায়, বুধবার যাত্রা শুরু করেছিল বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার নেতৃত্বাধীন একটি দল। শুক্রবারের মধ্যে চূড়ায় পৌঁছানোর লক্ষ্য ছিল তাদের, কিন্তু বৃহস্পতিবার দুপুরে ক্যাম্প ৩-এর দিকে যাওয়ার সময় তুষার ঝড়ের ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজদের মধ্যে ৯ জনই বিদেশি নাগরিক। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা গেলেও চিহ্নিত হয়েছে ২ জনের মরদেহ। ব্রড পিক বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বত। এই পর্বত আরোহণ করতে গিয়ে এখন পর্যন্ত অনেকেই প্রাণ হারিয়েছেন। বিশেষ করে ২০১৩ সালে অন্তত ৬ জনের মৃত্যু হয়, যা পর্বতটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বছরগুলোর একটি। ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসের কাছে কাম্পি ফ্লেগ্রি এলাকায় ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্পটির ভূগর্ভের প্রায় ৩ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি। এতে বিদ্যুৎ সরবরাহ এবং ট্রেন ও মেট্রো চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। কয়েকটি ভবনেরও ক্ষয়ক্ষতির খবর দিয়েছে কর্তৃপক্ষ। কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। সাম্প্রতিক বছরগুলোতে আগ্নেয়গিরি বেষ্টিত কাম্পি ফ্লেগ্রি এলাকায় ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটায় নজরদারি আরও জোরদার করেছে ইতালীয় কর্তৃপক্ষ।
স্পেনে হঠাৎ অবৈধ অভিবাসীর ঢল নেমেছে। মাত্র ২৪ ঘন্টায় দেশটির স্বায়ত্তশাসিত শহর সিউতায় ঢুকেছেন ৬০,০০০ অভিবাসী। সীমান্ত পার হওয়ার সময় অন্তত ৫৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সিউতা কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপকূল ও সীমান্ত জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। এরই মধ্যে ৪৮,০০০ অবৈধ অভিবাসী স্বেচ্ছায় স্পেন ছেড়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অরিসুল ইসলামের রিপোর্ট। এভাবেই সমুদ্র পথে কেউ লাইফ জ্যাকেট পরে, কেউ খালি গায়ে, কেউ বা আবার সীমান্তের স্থলপথে দৌড়ে ঢুকে পড়েছেন স্পেনের ভূখণ্ডে। তারা কেউ কোনো দুর্যোগ থেকে বাঁচতে এমন লড়াই করেনি। তারা সবাই ইউরোপে প্রবেশের জন্য মরিয়া হয়ে ওঠা অবৈধ অভিবাসী। স্পেন কর্তৃপক্ষ জানায় মাত্র ২৪ ঘন্টায় মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় ঢুকেছেন প্রায় ১৫,০০,০০০ অভিবাসী। এদের মধ্যে রয়েছে নারী, শিশু এবং হাজার হাজার অপ্রাপ্তবয়স্ক। শুধু অপ্রাপ্তবয়স্কদের সংখ্যাই প্রায় ৭,০০০ বলে ধারণা করা হচ্ছে। সংখ্যাটি শহরটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। সত্যি বলতে আমি নিজেও জানি না কেন এখানে এসেছিলাম। গতকাল দুপুরের খাবারের পর থেকে আমি কিছুই খাইনি। অবশ্য সাথে কিছু টাকা এনেছিলাম, শুধু ট্যাক্সি ভাড়া বা টুকটাক খরচের জন্য। এই বিপজ্জনক যাত্রায় প্রাণও ঝরেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সিউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। অনেকেই ডুবে গেছেন, কেউ পদদলিত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিউতা ও মেলিয়ায় সেনা মোতায়েন করেছে স্পেন। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন অবৈধ অভিবাসীদের দ্রুত শনাক্ত করে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মরক্কোর সঙ্গে যৌথভাবে সীমান্ত নিয়ন্ত্রণ ও প্রত্যাবাসন কার্যক্রম জোরদারের কথাও জানিয়েছেন মাদ্রিদ। মূলত সম্প্রতি আদালতের এক রায়ের পর এই ঢল আরও বেড়েছে। কোর্টের রায়ে বলা হয়েছে সমুদ্রপথে সিউতায় পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে মানব পাচারকারী চক্র, এমন অভিযোগ করছে স্পেন সরকার। এ ঘটনায় ইউরোপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একে ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। পাশাপাশি শেনজেন ভিসা থেকে স্পেনকে বাদ দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ফ্রান্সও স্পেন সীমান্তে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে। অরিসুল ইসলাম, ৭১। আলজেরিয়ার বোমার প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও ৪৪ জন। স্থানীয় সময় শুক্রবার দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায় সেতিব থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এরই মধ্যে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সিভিল ডিফেন্স এজেন্সি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে মেরিন কর্পসের এয়ার স্টেশন মিরামারের রানওয়ের কাছে একটি F-35B যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটিকে মিশাব বা দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে সামরিক বাহিনী। দুর্ঘটনার ঠিক আগে পাইলট জরুরি ভিত্তিতে ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসেন, তবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে জরুরি সেবাকর্মীরা। দমকল কর্মীরা পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দুর্ঘটনার পর আশেপাশের ঘাসে আগুন ছড়িয়ে পড়ে। কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত চলছে। সরকারের সাথে একটি দল ঝামেলার চেষ্টা করছে, তবে সরকার কোনো ফাঁদে পা দেবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। লন্ডনে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। লন্ডন সফররত চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়সর আহমেদের সাথে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI এর প্রতিনিধিদের এই মতবিনিময় হয়। সভা শেষে চিফ হুইপ আরও বলেন, প্রবাসীরা যাতে সহজে দেশে বিনিয়োগ করতে পারে সেজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সংসদ সদস্য কয়সর আহমেদ বলেন, বর্তমান সরকার প্রবাসীদের উন্নয়নে জোর দিচ্ছে। পরে চেম্বার নেতারা উভয় দেশের অর্থনীতিতে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরেন। একই সাথে টেকসই অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা। সভায় উপস্থিত ছিলেন BBCCI এর প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, ডিরেক্টর জেনারেল মুসলে আহমেদ ও সাবেক প্রেসিডেন্ট মাতাব চৌধুরী, বশির আহমেদ সহ অনেকে। এনসিসির সাথে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পারে এই কতগুলো মানুষ।
তাদের পায়ে তারা দিয়ে ঝগড়া করার কিছু নেই, তারা ঝগড়া হোক সেরকম চায়। কাজে আমরা চাই না ঝগড়াটা হোক। প্রবাসীরা যদি কোনো কার্যক্রম করতে চায় বাংলাদেশে, তার জন্য সকল পথ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই করে ফেলেছেন। প্রবাসীদের যেটা ইনভেস্টের সময় বিভিন্ন সময় অনেক ঝামেলা পড়তে হতো, বছরের পর মাসের পর মাস অনেক কষ্ট করতে হতো, এটা আর হতে হবে না। খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা শিগগিরই বাংলাদেশে একটা ডেলিগেশন নিয়ে যাবো বিডিসিসিআই থেকে। সিলেটের ব্যাপারে কথা হয়েছে, উন্নয়নের ব্যাপারে কথা হয়েছে। যদি এগুলো ফলপ্রসূ হয়, উইল বি দ্য হ্যাপিয়েস্ট পিপল। লন্ডনে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বৈঠক করেছেন এপিপিজি এর চেয়ারম্যান আফসানা বেগম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কোরবান হোসেন। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন এমপি কয়সর আহমেদ ও ভারপ্রাপ্ত হাই কমিশনার ডক্টর নজরুল ইসলাম। এ সময় তারা বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করার লক্ষ্যে সংসদ সদস্যদের মধ্যকার যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন। এর আগে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন চিফ হুইপ। এ সময় বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখে জনগণের কল্যাণে কাজ করতে তাদের প্রতি আহ্বান জানান নুরুল ইসলাম মনি। সৌদি আরবের রিয়াদে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে রিয়াদে ইডিসির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের জন্য ইডিসির বিভিন্ন সেবা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা জানান, গত 10 বছরে ইডিসির মাধ্যমে সৌদি আরবে বসবাসরত প্রায় 15 লাখ প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট সেবা সহ বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হয়েছে। 25টি সেবা কেন্দ্রের মাধ্যমে এসব সেবা প্রদান করা হচ্ছে নামমাত্র খরচে। এতে উপস্থিত ছিলেন ইডিসির মার্কেটিং ডিরেক্টর রোটেরিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোহাম্মদ তারেক সহ অনেকে। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।